সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আজকের সবার প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা বিএনপি ক্ষুদ্র ইউনিয়ন সমাবেশের সম্পাদক, এই বালাগঞ্জ উপজেলার তৃণমূলের নেতা, বালাগঞ্জের জননন্দিত জননেতা জনাব শেখ আলাউদ্দিন রিপন ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি। দলের শেষ, দলের শেষ, সবাই বল দলের শেষ, আমরা এবার দলের শেষ, দলের শেষ, দলের শেষ, দলের শেষ, 12 তারিখ দলের শেষ, দিন দলের শেষ, দলের শেষে দলের শেষ, ভোট দিন দলের শেষ, ভোট দিন দলের শেষ। মালিক ভাই, 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 বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী সিলেট ৩ দক্ষিণ সুরমা ফেসুগঞ্জ বালাগঞ্জের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আলহাজ এম এ মালেক ভাইয়ের সমর্থনে আজকে মাগরসি গ্রামের বিএনপি যুবদল ছাত্রদলের মালেক ভাইকে এই অঞ্চল থেকে কিভাবে নির্বাচিত করা যায় সেই নির্বাচনী পরামর্শ সভার সম্মানিত সভাপতি জনাব নুর ইসলাম ভাই, আজকে সভায় বিশেষত উপস্থিত রয়েছেন বোয়ালজুড় ইউনিয়ন বিএনপি সংগ্রামী সফল সভাপতি, বোয়ালজুড় ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার জনাব তজরুল হোসেন জনি ভাই, বিশেষত উপস্থিত রয়েছেন বালাগঞ্জ উপজেলা বিএনপি সংগ্রামী দপ্তর সম্পাদক, আপনাদের এলাকার কৃতি সন্তান, এই ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব আব্দুল সত্তার ভাই, উপস্থিত রয়েছেন বোয়ালজুড় ইউনিয়ন বিএনপির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আলা ভাই, বালাগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি জনাব দুরুদ ভাই, উপস্থিত রয়েছেন সিলেট জেলা যুবদলের তান উপজেলা সম্পাদক ওয়েস আহমদ বীর, উপস্থিত রয়েছেন থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশাহিদ আলী, উপস্থিত রয়েছেন আজকের সভার সঞ্চালক থানাতলে আহ্বায়ক আবুল মাহমুদ, বালাগঞ্জ থানা যুবদলের অন্যতম নেতা আমাদের দীর্ঘদিনের সহপাঠী যুবদল নেতা খালেদ আহমদ ময়না, ফয়সাল আহমদ চৌধুরী, বোয়ালজুড় বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব ফয়সাল আহমদ, উপস্থিত রয়েছেন আমাদের নিজাম ভাই, কৌসর ভাই সহ আমাদের ছাত্রদলের সিরাজুল সহ অনেক নেতৃত্ব উপস্থিত রয়েছেন। বক্তব্যের শুরুতে সবাইকে জানাই সালাম আদাব। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা এখানে সমবেত হয়েছিলাম যে আমরা মাগরসি গ্রামে আজকে একটি পরামর্শ সভা করব যে আগামীতে এই এলাকায় আপনাদের উন্নয়নের জন্য এম এ মালেক ভাইকে নিয়ে আসার জন্য একটি প্রস্তুতি সভা, যে প্রস্তুতি সভার মাধ্যমে আগামী দিনে মাগরসিতে কীভাবে একটি নির্বাচন সভা করা যায়। কিন্তু এখানে এসে দেখা গেল যে আজকে প্রস্তুতি সভা জনসভায় রূপান্তর হয়ে গিয়েছে। এই প্রস্তুতি সভা জনসভা রূপান্তরিত হয়েছে, এতেই প্রমাণিত হয়েছে যে বিগত দিনে ফ্যাসিস্ট অবৈধ বিনা ভোটের সরকার, বিনা ভোটে আওয়ামী লীগ সরকার এই অঞ্চলের মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল না। নির্যাতন নিপীড়িতর কারণে আজকে মাগরসি গ্রামের শত শত মানুষ পূর্বে যে বিএনপি করেছিল সেই বিএনপির অবস্থান শক্তভাবে দৃঢ়ভাবে রয়েছে। এর জন্য মাগরসির গ্রামের বর্তমান আমাদের বিএনপি যুবদল ছাত্রদলের সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় নেতৃবৃন্দ, আমরা এই অবৈধ বিনা ভোটের একটি সরকার ছিল বিগত 15 বৎসর। আমি এই সরকারের আওয়ামী লীগ বাংলাদেশে একটি অভিশপ্ত দল। এই অভিশপ্ত দল তার ইতিহাস জানতে হবে, কারণ কোনো মানুষ যখন সমাজে লাঞ্ছিত হয়
অপমানিত হয়, তখন তার পূর্বের ইতিহাস টুকাতে হয়, তার ইতিহাস খুঁজতে হয় যে এই লোকটা কেন অপমানিত হচ্ছে। এর পূর্বে দেখবেন সে কোনো না কোনো লোককে অপমান করেছিল। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম, পৃথিবীর ইতিহাস। আওয়ামী লীগ সরকার 1947 সালে আওয়ামী লীগ সরকার যখন গঠন করা হয়েছিল, আওয়ামী লীগ দল যখন গঠন করা হয়েছিল, তখন সেই দল গঠন করেছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। সেই ভাসানীর কাছ থেকে, সেই ভাসানীর কমিটির সদস্য ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব। পরবর্তীতে ভাসানী সাহেবকে ঢাকায় একটি ঘরের মধ্যে বন্দী করে জোর করে এই ভাসানী দল আওয়ামী লীগকে কিডন্যাপ করেছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব। অর্থাৎ এই আওয়ামী লীগ দল শেখ মুজিবুর রহমান সাহেব দখলদারিত্ব দিয়ে শুরু হয়েছিল। সেই অভিশপ্ত দল 1971 সালে বাংলাদেশের মানুষ পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে গণ আন্দোলন করেছিল। এই আন্দোলন করার কারণ কি ছিল? কারণ ছিল পূর্ব পাকিস্তানিরা বাংলাদেশের সম্পদ লুটে নিয়ে গিয়েছিল, বাংলাদেশের কৃষকের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছিল, শ্রমিকদের মজুরি দিত না এবং মানুষের ন্যায্য অধিকারকে হরণ করেছিল, আমাদের বাংলাদেশের মানুষদেরকে কোনো চাকরি দিত না। অর্থাৎ অবৈধ লুটপাট, জুলুম, নির্যাতন পূর্ব পাকিস্তানের পক্ষে করেছিল পাকিস্তানিরা, যার কারণে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানকে এদেশ থেকে বিতাড়িত করেছিল। সেই 1971 সাল থেকে 1974 সালের 15ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের একটি সরকার গঠন করা হয়েছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সরকার গঠন করার পরে বাংলাদেশের মানুষের উপর পাকিস্তানিরা যে নির্যাতন করেছিল তার চাইতে বেশি নির্যাতন আওয়ামী লীগ করেছিল। পাকিস্তানিরা যে কারণে মানুষ স্বাধীন হয়েছিল, পাকিস্তানকে এদেশ থেকে দৌড়ে দিয়েছিল, তখন এই নির্যাতন নিপীড়নের কারণে পাকিস্তানকে বিদায় করেছিল। কিন্তু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় গিয়ে পাকিস্তানের চেয়ে বেশি নির্যাতন এদেশের মানুষের উপর চালিয়েছিল। গুম, খুন, হত্যা, বাংলাদেশের জাসদের প্রায় 26,000 নেতাকর্মী হত্যা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব। বাংলাদেশের ব্যাংক লুট, ব্যাংক ডাকাতি, মানুষদের, মহিলাদের নির্যাতন আওয়ামী লীগ 1974 সাল পর্যন্ত, 1971 সাল থেকে 1974 সাল পর্যন্ত এমন কোনো কুকর্ম নেই যেটা আওয়ামী লীগ সরকার করে নাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর সরকার করে নাই। যার কারণে এবং 1974 সালে বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত দেশ, 1974 সালে কিন্তু বিদেশ থেকে অনেক টাকা পয়সা বাংলাদেশের সাহায্য এসেছিল। সেই সাহায্যের টাকা কিন্তু আওয়ামী লীগেরা লুটেপুটে খেয়েছিল। এবং এশিয়া মহাদেশের ইতিহাসে 1974 সালে বাংলাদেশে একটি দুর্ভিক্ষ হয়েছিল। এই দুর্ভিক্ষ হওয়ার কারণ ছিল আওয়ামী লীগের মন্ত্রী, মিনিস্টার সবাই লুটেপুটে খেয়েছিল। আপনারা শেখ মুজিবের একটি বক্তব্য ইউটিউবে সার্চ দিলে পাবেন। শেখ মুজিবুর রহমান বলেছিল যে আমার এত মাল আসলো, বিদেশ থেকে এত সাহায্য আসলো, এই সাহায্যগুলা আওয়ামী লীগের জানোয়াররা লুটেপুটে খেয়েছে, আমার ডানে চুর বামে চুর, আওয়ামী লীগের সবাই চুর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই বলেছিল, এটা আপনার ইউটিউবে সার্চ দিলেই তারই বক্তব্য শুনতে পারবেন। কারণ তখন থেকে আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল, যার কারণে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, অবৈধভাবে দলকে নিয়েছিল, যার কারণে 1974 থেকে 74 সালে এদেশের মানুষের উপর তার নিয়মতান্ত্রিকভাবে সে দল যে অবৈধ দখলদারিত্বের মাধ্যমে এদেশের মানুষের উপর স্টিম রুলার চালিয়েছিল এবং ফেসিসবাদী মানুষ হিসেবে আত্মপ্রকাশ করেছিল, যার কারণে এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে 1975 সালে 15ই আগস্ট বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ দেশ থেকে আওয়ামী লীগের সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে। তারপরে দেখেন শেখ হাসিনা তার মেয়ে 1996 সালে বাংলাদেশের মানুষের কাছে, আপনারা যারা তখন 96 সালে যখন আমরা ছোট ছিলাম দেখেছি, শেখ হাসিনা হাতে তসবি, মাথায় টুপি পরে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছিল যে আপনারা আমি বাপের মতো আর শাসন ব্যবস্থা করব না, আপনারা আমাকে ক্ষমা করে দিন, আপনারা একটিবার ক্ষমতায় দিন। দেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় দিয়েছিল। 96 সালে মোটামুটি দুর্নীতি করে পার পেয়েছিল। 2009 সালে একটি অবৈধ ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করে, অবৈধভাবে ষড়যন্ত্রের মাধ্যমে, বিদেশি চক্রান্তের মাধ্যমে, সেনাবাহিনীর সহায়তায় বাংলাদেশে 2009 সালে তারা ক্ষমতা গ্রহণ করেছিল। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত সেই পূর্ব পাকিস্তান
আমাদের দেশের মানুষের উপর যে নির্যাতন চালিয়েছিল, শেখ মুজিবুর রহমানের সরকারের সময় 1971 থেকে 74 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন চালিয়েছিল আওয়ামী লীগ, ঠিক একই কায়দায় তার চাইতে বেশি 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার আমাদের দেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছিল। আমাদের দেশের মানুষের বাক স্বাধীনতা ছিল না। যারা আওয়ামী লীগ সরকারের মতবিরোধী ছিলাম, যারা আমরা আওয়ামী লীগ করতাম না, যে দেশের মানুষ যারা আওয়ামী লীগকে পছন্দ করতো না, এ সমস্ত সব মানুষকে বিএনপি, যুবদল সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে গুণ হত্যা করেছে। আমাদের এই বালাগঞ্জে এই হত্যা থেকে রক্ষা পায়নি। আপনারা জানেন 2018 সালে বুটের অধিকার আদায় করতে গিয়ে আমাদের বালাগঞ্জ দলের সাধারণ সম্পাদক শহীদ সায়মর সুয়েলকে বুট চাওয়ার কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনাদের এই অঞ্চলের প্রিয় নেতা দেশের মানুষের জন্য, জনগণের জন্য কথা বলার কারণে আপনাদের এই এলাকার কোটি মানুষের প্রিয় নেতা জননেতা ইলিয়াস আলীকে এই অবৈধ হাসিনা সরকার গুম করে আজ পর্যন্ত আমাদের নেতার খোঁজ পাচ্ছি না, সন্ধান পাচ্ছি না। আল্লাহ জানেন আমাদের নেতা কোথায় আছেন। আমরা আজকের এই সভা থেকে আমাদের নেতার জন্য দোয়া প্রার্থনা করি। এভাবে ইলিয়াস আলীর মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের জাতীয় নেতা সবাইকে খুন করেছিল। এটা আপনারা ইতিহাস একটু টানলেই পাবেন, পূর্ববর্তী ইতিহাস আওয়ামী লীগের দেখলেই পাবেন। সেই শেখ মুজিবের মেয়ে বাপের মতো নেই বাংলাদেশের 2009 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে ইলিয়াস আলী সহ জাতীয় অনেক নেতৃবৃন্দ, হাজার নেতৃবৃন্দ, অন্যান্য মতাদর্শী তাদের বিরোধী সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে কয়েক হাজার নেতাদেরকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। এমনকি বাংলাদেশের বিএনপি, যুবদল, ছাত্রদলের, অন্যান্য রাজনৈতিক দলের এমন কোন নেতাকর্মী নেই যাদেরকে আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দেয় নাই। মিথ্যা মামলা কি? গায়েবী মামলা, যেগুলা গায়েবী মামলা দিয়েছিল, যেগুলো আর কোনো অস্তিত্ব নেই, কোনো ঘটনাই ঘটে নাই। কিন্তু আমরা এই গায়েবী মামলায় বালাগঞ্জের আমরা প্রায় একসাথে 350 লোক জেল কেটেছিলাম। এর মধ্যে আপনাদের এখানে অনেকে রয়েছেন যারা আমাদের সাথে 350 লোকের সাথে ছিলেন। বালাগঞ্জের বিএনপি, যুবদল, ছাত্রদল, আমরা কোনো ঘটনাই জানি না, কোন জায়গায় ঘটছে কোনো ঘটনাই নাই। গায়েবী মামলা, বোম মেরেছি, কেউ মাগরসি থেকে মেরেছে দেওয়ান বাজারে, কেউ দেওয়ান বাজার থেকে এসে মেরেছে মাগরসি, কেউ মেরেছে গরিপুরে, কেউ মেরেছে ঢাকায়। গায়েবী মামলা দিয়ে আমাদের উপর নির্যাতন করে এই আওয়ামী লীগ সরকার সারা বাংলাদেশে একই কায়দায় বাংলাদেশের মানুষের উপর জুলুম অত্যাচার করেছিল। মহান আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেছেন যে কোনো মানুষ যখন জুলুম করে তার জুলুমের মাত্রা বাড়িয়ে দেই, আর যখন তার জুলুমের মাত্রা পাকাভুক্ত হয়ে যায় তাকে এমনভাবে ধ্বংস করি যা সে কল্পনাই করতে পারবে না। তাই আওয়ামী লীগ সরকার যে জুলুম করেছিল দীর্ঘ 15 বছর, এদেশের মানুষের উপর যে জুলুম অত্যাচার করেছিল, সেই জুলুম অত্যাচারের কারণে আজ দেখেন বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এটি গজব। কারণ আজ থেকে 2 বছর আগে আপনারা আমরা এরা যারা উপস্থিত রয়েছি কেউ কল্পনা করতে পারি নাই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই অঞ্চল ছেড়ে চলে যাবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশ থেকে পালিয়ে যাবে। দেখেন আল্লাহর কুদরতি খেলা, জুলুম নির্যাতন আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকার বাড়িয়ে দিয়েছিল, যার কারণে আজকে দেখেন বাংলাদেশের এখানে মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত, কোনো গ্রামের ছোটখাটো পুটি ট্যাংরার নেতা পর্যন্ত আজ সারা বাংলাদেশে কোথায় আওয়ামী লীগ নেই। আজ আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে। আজ দেখেন কোনো মানুষ বাড়িতে বসে আওয়ামী লীগকে স্বীকার করতে পারে না। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গজব। এই গজবের কারণ হচ্ছে এই যে আমাদের সাথে জুলুম নির্যাতন এবং মানুষের কাছে ধোঁকা দিয়েছিল, যার কারণে আওয়ামী লীগের উপর এই গজব পড়েছিল। আমি এখানে একটি কথা বলতে চাই, 1995 সাল থেকে আমরা এই অঞ্চলের রাজনীতিতে যুক্ত হয়েছি। তখন থেকে দেখেছিলাম এর আগের পূর্বপুরুষরা, আমাদের পিতা এবং দাদারা হয়তো এলাকায় চলেছেন কিভাবে আমরা সঠিক বলতে পারবো না, কিন্তু 95 সালের পর থেকে এই অঞ্চলের নেতৃত্ব, এই অঞ্চলের সরকারের ইতিহাস আমরা মোটামুটি যারা আছি মোটামুটি সবাই বলতে পারবো। আপনাদের এই অঞ্চলে 95 সালের পরে 2001 সাল পর্যন্ত দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের এমপি ছিল, আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল, আওয়ামী লীগের সরকার ছিল, কিন্তু এই বোয়াল জুড়ে উন্নয়নের কোনো ছোঁয়া লাগে নাই। সেই 15 বছর যারা আছেন 1995 সাল থেকে 2000 সাল, এবং আপনারা যারা মুরব্বিয়ান রয়েছেন তারাই বলতে পারবেন, ইলিয়াস আলী এই অঞ্চলে এমপি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত এই অঞ্চলে কিন্তু আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল, আওয়ামী লীগের উপজেলার চেয়ারম্যান ছিল, আওয়ামী লীগের এমপি ছিল, সব কিছু ছিল আওয়ামী লীগের, কিন্তু এই বোয়ালজুড়ে কোনো উন্নয়নের ছোঁয়া লাগে নাই। স্বাধীনতার পরে আপনারা অনেক এমপিকে এই অঞ্চল থেকে নির্বাচিত করেছেন, অনেক আওয়ামী লীগের চেয়ারম্যানকে নির্বাচিত করেছেন, কিন্তু এই অঞ্চলে কোনো উন্নয়নের ছোঁয়া লাগে নাই। 2000 স্বাধীনতার পরে 2001 সাল থেকে 2005 সালে এই অঞ্চলে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে একটিবার ক্ষমতায় দিয়েছিলেন, অর্থাৎ একটিবার এই অঞ্চল থেকে এমপি নির্বাচিত করেছিলেন ইলিয়াস আলীকে। 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত, আমি বালাগঞ্জের কথাই বলবো না,
বালাগঞ্জে হাজার কোটি টাকার কাজ হয়েছে। বিশেষ করে বোয়ালজুর ইউনিয়নে একটি অবহেলিত বঞ্চিত ইউনিয়ন ছিল। এই ইউনিয়নের মানুষ বালাগঞ্জে যেতে পারতো না, বালাগঞ্জে প্যান্ট পিঁধে যেতে পারতো না, লঙ্গি পরে যেতে হতো। রাস্তায় জায়গায় 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 আপনাদের খাল ছিল, ব্রিজের অভাব ছিল এবং বালাগঞ্জ গোলাবাজারে যাওয়া যেত না, সিলেটে যাওয়া যেত না। এই অঞ্চলের মানুষ আমরা ঠিকমতো সব জায়গায় প্যান্ট আমরা রোডে গিয়ে অর্থাৎ তাজপুর গোলাবাজার বালাগঞ্জে গিয়ে পিনতাম, কারণ আমরা আমাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল। কিন্তু ইলিয়াস আলী এমপি হওয়ার পরে গোলাবাজার থেকে ইলাসপুর পাকা রাস্তা করে বোয়ালজুরের মূল সংযোগ রাস্তাটা পাকাকরণ করে দিয়েছেন। ইলিয়াস আলী যে পাকা রাস্তা করেছিলেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত, এর পরবর্তী 9 সাল থেকে 24-25 সাল পর্যন্ত এই অঞ্চলে আওয়ামী লীগের এমপি ছিল, আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল, আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান ছিল। এই 15 বছরে বোয়ালজুর ইউনিয়নে কোন জায়গায় তারা পাকা রাস্তা করেছে? তারা সব জায়গায় এই 15 বছর বোয়ালজুরবাসীকে তারা ধোঁকা দিয়েছে, লম্বা লম্বা বক্তব্য দিয়েছে, জাতীয় নেতা বলেছে। কিন্তু এই 15 বছরে বোয়ালজুর ইউনিয়নের এই যে আমরা 5ই আগস্টের পরে আমরা বোয়ালজুরের প্রত্যেক গ্রামে গিয়েছি, মাগরসি গ্রামে এসেছি, বোয়ালজুরের প্রত্যেকটি গ্রামে ঘুরেছি। একমাত্র এই পাকা রাস্তা পাকা রাস্তা ছাড়া বোয়ালজুরের প্রত্যেকটি গ্রামের রাস্তার মধ্যে হাটুমিয়া পেখ, যে কাদার কারণে কোনো গ্রামে গিয়ে ঢুকা যায় না। তাইলে এই 15টা বছর যে আওয়ামী লীগের এমপিকে আপনারা ভোট দিলেন, আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানকে ভোট দিলেন, আওয়ামী লীগের ইউনিয়ন চেয়ারম্যানকে ভোট দিলেন, বড় বড় নেতা ভাবলেন, এই 15 বছরে তো পাকা রাস্তা ইলিয়াস আলীর পাকা রাস্তা থেকে একটি রাস্তাও পাকা সংযুক্ত করতে পারে নাই। পাকা রাস্তা থেকে কোনো গ্রামের একটি রাস্তাই এই 15 বছরে সংযুক্ত হয় নাই। যদি তারা একটি রাস্তা করত, যেভাবে তারা লম্বা বক্তব্য দিয়েছিল, যদি তারা বোয়ালজুড়ে একটি রাস্তা করত, এই 15 বছরে বোয়ালজুড়ে কোনো গ্রামের রাস্তা কাঁচা থাকতো না। আজকে দেখেন মাগরসির অবস্থা। মাগরসি এই কুশিয়া ডাইক ইলিয়াস আলী উদ্বোধন করে গিয়েছিলেন, কিন্তু ইলিয়াস আলী উদ্বোধন করার পরে আজকে দেখেন পাকা রাস্তা থেকে মাগরসি মাত্র 1.5 কিলো রাস্তা। এখানে অনেকবার এমপিরা এসেছেন, লম্বা লম্বা বক্তব্য দিয়েছেন। আপনারা মাগরসিবাসী অনেক সময় এই অঞ্চল থেকে আওয়ামী লীগের চেয়ারম্যানকে নির্বাচিত করেছেন, আওয়ামী লীগের এমপিকে নির্বাচিত করেছেন, কিন্তু কোথায়? এই 15 বছরের দিন শেষে আজকে তো মাগরসি গ্রামে আসতে হলে গাড়ি নিয়ে আসা যায় না, পায়ে হেঁটা। আমি বর্ষার সময় এসেছিলাম এবার, কই আমার তো গাড়ি আপনাদের সেই ইস্টলিংয়ে রেখে আসতে হয়েছে। আপনাদের গ্রামের রাস্তায় হাঁটাই যায় না। এগুলো তো হবে বাটি অঞ্চলে। আপনাদের এলাকা তো বাটি অঞ্চল না। আজ থেকে 30-40 বছর আগে এই এলাকা বাটি অঞ্চল ছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশে এই সমস্ত এলাকা তো সরকার ডেভেলপ, উন্নয়ন এবং মডেল এলাকা হিসাবে প্রত্যেক এলাকা রূপান্তরিত হয়েছে। এই মাগরসি গ্রাম কেন উন্নত হলো? কেন বোয়ালজুরবাসী এই উন্নয়ন থেকে বঞ্চিত হলো? এর কারণ ছিল এই আওয়ামী লীগের নেতারা লম্বা লম্বা বক্তব্য দিয়ে আমাদের মানুষের ব্রেনকে ওয়াশ করে, ধোঁকা দিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে এই বোয়ালজুরের মানুষের হাতে প্রতারণা করে আজ বঞ্চিত অবহেলিত হয়েছে মাগরসি গ্রামের মানুষ, বোয়ালজুরের মানুষ। তাই আমরা বলতে চাই, ইলিয়াস আলী যেভাবে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত এই অঞ্চলে পাকা রাস্তা করে দিয়ে গেছেন, উন্নয়ন করেছেন, আমাদের বিশ্বাস আপনারা যদি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে এই অঞ্চল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী, চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সবল সভাপতি জননেতা এম এ মালেক ভাইকে এই অঞ্চল থেকে যদি আপনারা নির্বাচিত করতে পারেন, আমাদের বিশ্বাস এই 15 বছর আওয়ামী লীগ আপনাদের বক্তব্য দিয়ে ধোঁকা দিয়ে এই এলাকাকে যেভাবে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে, আমাদের বিশ্বাস মালেক ভাই এই এলাকা থেকে এমপি হলে বোয়ালজুড়ে যতটি পাকা রাস্তা থেকে যতটি গ্রামের কাঁচা রাস্তা রয়েছে, আমাদের বিশ্বাস 5 বছরের মধ্যে আমাদের সেই সব কাঁচা রাস্তাগুলা পাকা করে আমরা সংযুক্ত অবশ্যই দিতে পারবো। এবং মালেক ভাইয়ের নেতৃত্বে আমাদের বিশ্বাস এই মাগরসি গ্রাম সহ প্রত্যেক এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হবে। আমরা বোয়ালজুড়ে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা গত কয়েকদিন আগে সোনাপুরে গিয়েছিলাম, একটি মহিলাদের মিটিং করেছি, সেই মিটিংয়ের ভিডিও ফুটেজ রয়েছে। সেখানে আমরা গিয়ে প্রায় 2500 খানিক মহিলা এখানে উপস্থিত ছিল। মহিলারা আমাদের কাছে দাবি দিচ্ছে, আমরা এই মালেক ভাইয়ের ওয়াইফকে নিয়ে গেছিলাম, তারা দাবি দিচ্ছে সোনাপুর মতো গ্রামে, বোয়ালজুড়ে একটি রাজধানীর মতো জায়গা, একটি ইউনিয়নের একটি উঁচু জায়গা, ইউনিয়নের উন্নয়ন উঁচু জায়গা, ইউনিয়নের মধ্যে একটি ভালো অবস্থানের জায়গা। হয়তো আপনারা একটু লামাসাডিয়া থেকে সোনাপুর তো হচ্ছে হাই রোডের পাশে এবং শহরের পাশে, গোলাবাজার বালাগঞ্জের পার্শ্ববর্তী এলাকা। সেখানে মহিলারা বলতেছে আমাদের এলাকায় কোনো টিউবওয়েল নাই, আমরা
এদের বুড়া বানিয়ে মহিলারা বলছে ফন্ড মিশন, মহিলারা বলছে আমরা বুড়া বানিয়ে এখন গিয়ে ওভার থেকে গিয়ে আমাদের ফানি আনতে হয়। এই কি অবস্থা? বোয়ালজুরের কি অবস্থা? অনেক গ্রামে গিয়েছি, টিউবওয়েল নাই। যাও টিউবওয়েল 4-5টা দিয়েছে, আওয়ামী লীগ যাদেরকে দিয়েছিল তারা নাকি তাদের ঘরের মধ্যে মেশিন ফিট করে নিয়ে গেছে। পাবলিকের জন্য কোনো, এই মোহাম্মদপুরে গিয়েছি, অনেক গ্রামে গিয়েছি বোয়ালজুরের, কিন্তু সেই গ্রামগুলাতে মানুষের পানির ব্যবস্থা নাই, বাইরের মধ্যে টিউবওয়েল নাই। তাইলে আওয়ামী লীগ এই 15টা বছর করলো কি? এই 15 বছর শুনেন, আপনি যতই লম্বা লম্বা বক্তব্য দেন, উন্নয়নের গল্প শোনান, কিচ্ছা কাহিনী শোনান, কিন্তু দিন শেষের রেজাল্ট কি? দিন শেষে তো আপনি হিসাব করতে হবে। আজ 15 বছর পরে এসে বোয়ালজুড়ে পানির অভাব, বোয়ালজুড়ে রাস্তাঘাটের অভাব, বোয়ালজুড়ে স্যানিটারি ল্যাট্রিনের অভাব, বোয়ালজুড়ের মানুষ অবহেলিত, বঞ্চিত। এর কারণ কি? তাইলে 15টা বছর আপনারা করলেন কি? পাকা রাস্তা তো ইলিয়াস আলী করেছিল, আর কই রাস্তা, কই আপনাদের পাকা রাস্তা কোথায়? আওয়ামী লীগের ভাইদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা এই এলাকায় যারা নেতৃত্ব দিয়েছেন, আপনারা লম্বা লম্বা বক্তব্য দিয়েছেন, এই সেন্টারে প্রার্থীকে ফাঁস করার জন্য মানুষের উপর গুলাগুলি করেছেন, আওয়ামী লীগকে ফাঁস করার জন্য পুলিশ দিয়ে আমাদের নেতাকে হয়রানি করেছেন, এই অঞ্চলের যুবদল ছাত্রদলকে আপনারা মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়েছেন। কিন্তু আপনার এলাকার জন্য কি করেছেন? এই 15 বছর আপনার এলাকার জন্য কি উন্নয়ন করেছেন? সেটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। তাই আসুন, বিএনপি থেকে আপনারা শিক্ষা নেন। আজ 16 মাস হয়ে গিয়েছে এই অঞ্চল সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ পালিয়ে গেছে, কিন্তু আপনারা দেখেন এই 16 মাসে বিএনপি চাইলে, যুবদল ছাত্রদল চাইলে আপনাদের মতো মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা, গায়েবী মামলা অনেক কিছু দিতে পারতো। কিন্তু আজ কোথায়? আজ 16 মাসে কই মাগরসি আওয়ামী লীগ, এই অঞ্চলের আওয়ামী লীগ, আমার তো মনে হয় না কেউ কোনো মিথ্যা মামলা খেয়েছেন। এই বিএনপি থেকে শিক্ষা নিন, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এলাকা শান্তি শৃঙ্খলার জন্য, দেশকে উন্নয়নশীল করার জন্য, সেই লক্ষ্যে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয় দল গঠন করেছিলেন। তার আদর্শকে লালন করে আমরা এই দল করি। তারই সুযোগ্য ছেলে তারেক রহমান বাংলাদেশের আগামীতে নেতৃত্ব দিবেন। বর্তমানে বিএনপি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তারেক রহমান নিষেধ দিয়ে দিয়েছে যে আমার দলের কোন নেতাকর্মী বাংলাদেশের কোনো মানুষের সাথে যদি জুলুম অত্যাচার অন্যায় করে তাকে আমি আমার দলে রাখবো না। ইতিমধ্যেই যারা 2-1 চাটুকা দলের বিরুদ্ধে অবস্থান করেছিল, মানুষের দখলদারিত্ব করেছিল, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা রয়েছে, তার দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এভাবেই বিএনপি রাজনীতি করে, তার আদর্শ দেখেন। আপনারা বিএনপি থেকে শিক্ষা নিন। আজ মাগরসি গ্রামের যুবদল ছাত্রদল আপনাদের কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেনাই, আপনাদেরকে বার থেকে ধরে এনে পুলিশ দিয়ে রাজাকারের মতো আপনাদের দড়িয়ে দেনাই, কিন্তু আপনারা নির্যাতন নিপীড়ন করেছেন, যার কারণে আজকে এই দেশ থেকে আপনাদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। সেই থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত। কারণ দেশের মানুষ যদি আপনাকে ভালো না বাসে, এলাকার মানুষ যদি আপনাকে ভালো না বাসে, এই রাজনীতি আপনার দরকার নাই। আমি এমন কোনো কুকর্ম করব না যে কারণে দেশ থেকে আমার পালিয়ে যেতে হবে। আমি এমন কর্ম করব না যে কর্মের কারণে মানুষ আমার পিছনে গালি দেয়। আমি রাজনীতি করি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, এলাকার উন্নয়নের জন্য। সেটাকেই দারণ বহন করে আমরা রাজনীতি করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত হতে যাচ্ছে। বক্তব্য আওয়ামী লীগের বিরুদ্ধে দিলে আমাদের শুধু ইতিহাস আওয়ামী লীগ বলা লাগবে না। আওয়ামী লীগের যে 15 বছর আমাদের যে নির্যাতনের ইতিহাস, আমাদের মিথ্যা মামলা এবং আমাদের উপর যে নির্যাতন করেছিল, সেগুলো ইতিহাস বলতে গেলেই আমরা ঘন্টার পর ঘন্টা আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যেতে পারবো। আমরা তাদের মতো হব না, তাদের মতো আচরণ করব না। তাদের সেই আচরণের জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই দেশ থেকে গজবের মাধ্যমে বিতাড়িত করেছে। তাই প্রিয় নেতৃবৃন্দ, আমি আরেকটি কথা বলতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু গঠন করা হয়েছে মাত্র 47 বছর বয়স। এই 47 বছর বয়সে বিএনপি কিন্তু 4 বার বাংলাদেশের জনগণের ক্ষমতায় বুটের মাধ্যমে সরকার গঠন করেছে। পাশাপাশি বর্তমানে আরেকটি গুপ্ত সংগঠন, যারা 71 সালে বাংলাদেশের রাজাকার নামে রূপান্তরিত হয়েছিল, সেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছে। সেই দল গঠন করা হয়েছে আজ থেকে 87 বছর আগে। 1941 সালে জামাত গঠন করা হয়েছিল। তাদের এই দল গঠন করেছিল ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, ইসলামের সাথে মুনাফিকি করে তাদের জন্ম হয়েছিল। আপনারা ইতিহাস দেখবেন, তাদের নেতা হচ্ছে আবু আলা মওদুদী। এই আবু আলা মওদুদী কোরআনের
অপব্যাখ্যা করে কুরআনকে ভুল বুঝিয়ে হাদিসকে ভুল বানিয়ে ইসলামী নামে একটা দল গঠন করেছিল আজ থেকে 87 বছর আগে। হয়তো আমরা এখানে অনেক এই সময় ছিলাম না, আমাদের পূর্বপুরুষরা ছিলেন তৎকালীন সময়। কারণ আমাদের মানুষ এক আল্লাহকে ভালোবাসে, প্রিয় নবীকে ভালোবাসে এবং কুরআন হাদিসকে বুকে লালন করে ইসলামকে দারণ বহন করে। সেই সময় এই কুরআন হাদিসে ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে আবু আলা মওদুদীকে বিশ্বের সব আলিমুলামারা একমত হয়ে বলেছেন যে এটা মুসলমান না, এরা মুসলমানের দল না, আবু আলা মওদুদী মুসলমান হতে পারে না, সে একটা মুনাফিক। যে কোরআনের বিরুদ্ধে অপব্যাখ্যা দেয় সেই সম্বন্ধে কোরআনের আমি কোরআনের তর্জমায় যাব না, অনেক লম্বা হয়ে যাবে। এই সমস্ত মুনাফিকের কথা কোরআনের প্রত্যেক জায়গায় বারবার বলা হয়েছে। এই আবু আলা মওদুদী কোরআনের ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে তাকে সারা বিশ্বের আলিমুলামারা একমত হয়ে ফতোয়া দিয়েছেন যে সে ইসলামের কোনো দল না, সে ইসলামের কোনো লোক না, সে আল্লাহ রসুল বিরোধী লোক। যার কারণে তখন থেকে এদেশের মানুষ এই দল জামাতে থেকে ভালো পায় নাই। বিএনপি যদি 47 বছর বয়সে বাংলাদেশের 4 বার ক্ষমতায় যেতে পারে, আওয়ামী লীগ গঠন হয়েছে 78 বছর বয়স, এই বয়সে বাংলাদেশে 2-3 বার বৈধ অবৈধভাবে ক্ষমতায় গিয়েছে। কই জামাতে ইসলাম এই 87 বছর বয়সে একবারও ক্ষমতায় কেন যাইতে পারলো না? এর ইতিহাস আপনারা তুকাবেন। এদেশে মানুষ তাদেরকে গ্রহণ কেন করলো না? কারণ তাদের ইসলাম বিরোধী দিয়ে তাদের কাজ শুরু হয়েছে। তারা 47 সালে দেশ যখন ভাগ হয়, পাকিস্তান ভারত যখন ভাগাভাগি হয়, তারা তখন আমাদের পাকিস্তানের বিরোধিতা করেছিল। আবার যখন 71 সালে আমরা স্বাধীনতার জন্য একটি ফ্যাসিস্ট অবৈধ সরকারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আন্দোলন করেছি, তখন কিন্তু এই জামাতে ইসলাম পাকিস্তানের পক্ষে ছিল এবং তাদের নাম কি হয়েছে 71 সালে? রাজাকার। রাজাকার কেন হয়েছে? এই দেশের বিরুদ্ধে কাজ করেছিল। তারা বলে বর্তমানে বিভিন্ন জায়গায় যায়, গিয়ে বলে আমাদেরকে একটি বার দেখেন। সেই 87 বছর কিন্তু মানুষ তাদেরকে দেখে নাই, এই মুনাফিকের কারণে, ইসলামের অপব্যাখ্যা দেওয়ার কারণে, ইসলাম বিরোধী কাজ করার কারণে। এখন তারা এসে বলে আমাদেরকে দেখেন। তাদেরকে তো 1971 সালে মানুষ দেখে ফেলেছে। 1971 সালে এদেশের মুসলিম জনতা সাধারণ মানুষকে রাজাকার পাকিস্তানের সাথে মিলে বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে, বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের মা বোনদের ইজ্জত লুট করেছে এই রাজাকারের দল। এটা আমার কথা না, এটা ইতিহাস দেখবেন আপনারা। তাহলে তো তাদেরকে দেখা হয়ে গেছে 1971 সালে, দেশের মানুষ তাদেরকে আর দেখবে কি? এখন সেই যে আবু আলা মওদুদীর কুরআন বিরোধী অপব্যাখ্যা, সেই অপব্যাখ্যা বর্তমান প্রজন্ম, হয়তো আমাদের নতুন প্রজন্ম জানে না জামাতে ইসলাম সম্বন্ধে, যে 87 বছর কেনে দেশের মানুষ তাদেরকে ভালো পায় নাই। বর্তমানে তারা আসিয়া কুরআনের অপব্যাখ্যা দিচ্ছে, জামাতে ইসলামে ভোট দিলে জান্নাতে চলে যাবেন। কুরআনের আমরা যারা মুসলমান, আমরা কুরআন হাদিসকে বুকে লালন করি এবং আমরা নমাজ রোজা পড়ি আল্লাহকে পাওয়ার জন্য। আমরা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ কুরআনের নির্দেশ, প্রিয় নবীর হাদিসগুলাকে আমরা অনুসরণ করি এবং করি এই কারণেই আমরা কোনো দুনিয়াদারিতে কিছু পাওয়ার জন্য কুরআন হাদিস লালন করি না। আমরা ইসলাম ধর্ম পালন করি আখিরাতে যাতে আমরা সুখে শান্তিতে থাকতে পারি। আল্লাহ যেন আমাদের পৃথিবীর সব গুনাহ মাফ করে দিয়ে আখিরাতে যেটা ঘোষণা দিয়েছেন কোরআন শরীফে, যে আখিরাতে হচ্ছে মূল জীবন, সেই জীবনে যাতে আমরা সুখে শান্তিতে থাকতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করি। কোরআনে বিভিন্ন জায়গায় বলা হয়েছে কোরআনের বিনিময়ে, ইসলাম প্রচারের বিনিময়ে দুনিয়াতে কোনো কিছু লওয়া যাবে না। যে ব্যক্তি দুনিয়াতে কোরআনের বিনিময়ে চাবে, কোরআনে অপব্যাখ্যা দিবে, কোরআনের বিনিময়ে যে চাবে তাকে মৃত্যুর পরে গলায় শিকল বেঁধে, আঙ্গারে শিকল বেঁধে তাকে দাঁড় করানো হবে, যে কোরআনের প্রচার করে, ইসলাম প্রচার করতে গিয়ে বিনিময় চাবে। কোরআনের কথা এটা। আবার কোরআন বলেছে যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াতকে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষদেরকে ধোঁকা দেয়, তাদেরকে জাহান্নাম ওয়াইলে পালানো হবে। আর জাহান্নাম ওয়াইল হচ্ছে এমন এক জায়গা যেখানে একজন পাপিষ্ঠ লোক পড়তে হলে 40 বছর সময় লাগে, শুধু সেখানে পড়তে পড়তে সেই গর্তে। এটা কোরআনের ঘোষণা। সূরা বাকারা আয়াত 79, সেই আয়াতে আপনারা দেখবেন এই সম্বন্ধে বলা হয়েছে যারা কোরআনের ভুল ব্যাখ্যা দিবে।
তো এই জামাতে ইসলাম কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে আজকে মানুষদেরকে আরবিতে কোরআন কথা বলে। আমাদের দেশের মানুষ সহজ সরল ইসলামকে ভালোবাসে, সেই সহজ সরল মানুষদেরকে কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে আরবিতে কথা বলে এর বাংলা অর্থ বুঝিয়ে যায় যে জামাতে ভোট দিলে আপনি বেহেশতে চলে যাবেন, আপনি জান্নাতে ঢুকে যাবেন। নাউজুবিল্লাহ। এই সমস্ত দুকাবাজদেরকে থেকে আমাদের সবাইকে সাবধান হতে হবে। জান্নাতের আমরা যারা কুরআন হাদিস পড়েছি, কুরআন হাদিস জানি, আমরা জানি আমাদের প্রিয় নবী এই পৃথিবীতে নবীর সাথে কিন্তু বিভিন্ন যুদ্ধে হাজার হাজার সাহাবী ছিলেন, অনেক সাহাবীরা যুদ্ধে শহীদ হয়েছেন। আমরা সবাই জানি, ইতিহাসে কুরআন ইতিহাস এগুলা রয়েছে লেখা। নবীর সাথে অনেক সাহাবীরা শহীদ হয়েছেন, কিন্তু নবী আল্লাহর হুকুম ছাড়া মাত্র 10 জন সাহাবীর কথা বেহেশতের কথা বলে গিয়েছেন যে এই 10 জন লোক বেহেশতে থাকবেন। বাকি যারা নবীর সাথে শহীদ হয়েছেন তাদের কথা বলা হয়েছিল যে ওদের কথা বলবেন না, বলে আমি আল্লাহর হুকুম ছাড়া কারো কথা বলতে পারবো না। একমাত্র বাকি এই 10 জন যারা বাকি কারা বেহেশতে যাবে কারা দুজকে যাবে একমাত্র আল্লাহই ভালো জানেন। তাইলে এই হাদিস এবং কোরআনকে ব্যতি রেখে জামাতে ইসলামের নেতাকর্মীরা, আলিম নামদারি ব্যক্তিরা কিভাবে এসে বলে যে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে চলে যাবেন। তাই এই সমস্ত ইসলাম বিরোধী ব্যক্তিদের হাত থেকে আমাদের দেশকে সমাজকে রক্ষা করতে হবে। বিশেষ করে আমাদের মুসলমান ভাইয়েরা যারা, আমরা কিন্তু যারা বিএনপি করি বা বিভিন্ন রাজনৈতিক দল করি, আমরা যখনই আমাদের ধর্মের কথা উঠবে, আমাদের ধর্মের মাত উঠবে, তখন কিন্তু আমরা দল টল বুঝি না, আমরা আমাদের ধর্মকে পালন করব। আমাদের ধর্মের বিরুদ্ধে যদি কোনো দল কথা বলে, আমাদের দল যদি ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমরা কিন্তু এই দলের কথার সাথে একমত থাকবো না। আমরাও কিন্তু আমাদের দলের বিরুদ্ধে অবস্থান নিব, আমাদের ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। কারণ আমরা এক আল্লাহকে মানি, এক আল্লাহর ইবাদত করি, প্রিয় নবীর আদর্শকে আমরা লালন করি। তাই আমরা এই ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, আমাদের মুসলমান সে নৈতিক দায়িত্ব তাদের বিরুদ্ধে অবস্থান করা। দেখেন আপনারা, আমাদের কোরআনে বলা হয়েছে যার যার ধর্ম সে তার পালন করবে, তার ধর্ম তার, আমাদের ধর্ম আমার। যা সূরা কুলিয়ার কাফিরুন যখন বলেছিল আসিয়া, ইহুদিরা নবীকে বলেছিল যে আপনি আসেন, আমরা একসাথে পালন করি, আপনি আমাদের এক সপ্তাহ পালন করেন, আমরা আপনার ধর্ম এক সপ্তাহ পালন করব। তখন তো আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছিলেন যে তাদেরকে জানিয়ে দাও, তুমি যার ইবাদত করো তারা তার ইবাদত করে না, আর তারা যার ইবাদত করে তুমি তার ইবাদত করো না। এতে তার ধর্ম তার, আমাদের ধর্ম আমার। এই জামাতে ইসলামী যদি তারা ইসলামের নাম দিয়ে জামাতে ইসলাম করলো, তাইলে আমাদের হিন্দু ভাইদেরকে কেন গিয়ে ধোঁকা দিচ্ছে? আমাদেরকে আইসা বলে আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, এই দলে আসলে আপনারা আদর্শ পাবেন, এই দলে আসলে নামাজটা পড়তে পারবেন, ভালো কথা। তাহলে হিন্দু ভাইদেরকে গিয়ে সেখানে গিয়ে তাদেরকে আপনারা আসেন, আপনারা ব্যস্ত চলে যাবেন, এই সমস্ত মুনাফিকি কেন? কারণ দুই ধর্ম তো একসাথে চলতে পারে না। মুসলমান ধর্ম লোকরা বলতে পারবে না হিন্দুরা ব্যস্ত চালাবে, হিন্দু ধর্মের লোকরা বলতে পারবে না মুসলমানরা ব্যস্ত চালাবে। এরা যার তার ধর্ম যার তার গন্তেই বলে দিবে। সেখানে আইসিয়া দুই ধর্মের সাথে শুধু মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে না, আমাদের হিন্দু ভাইদেরকেও ধোঁকা দিচ্ছে। তাই এই সমস্ত ধোঁকাবাজদের হাত থেকে আমাদের সবাইকে রক্ষা পেতে হবে। তাই পরিশেষে সবাইকে বলবো, আগামী 12ই ফেব্রুয়ারি এই অঞ্চল থেকে আপনারা মালেক ভাইকে কিভাবে নির্বাচিত করা যায়, কারণ মালেক ভাই ইলিয়াস আলীর মতো উন্নয়ন করবেন, এটা আমাদের বিশ্বাস। মালেক ভাই এই অঞ্চলে এমপি যখন প্রার্থী হয়েছিলেন, প্রার্থী হওয়ার পরে কিন্তু তিনি ইলিয়াস আলীর মতো প্রত্যেক স্কুলের লিস্ট করেছেন, প্রত্যেক রাস্তাঘাটের লিস্ট করেছিলেন। প্রথম আমরা ভাবছি হয়তো এটা কি সত্যি কি মিছা জানি না। তারপরে যখন ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ে এমপি হওয়ার আগে 1,05,00,000 টাকা বরাদ্দ দিয়েছেন, এই রেহেঙ্গা মাদ্রাসায় 4 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এভাবে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেসিগঞ্জ বিভিন্ন স্কুলে ইতিমধ্যে 5-7 কোটি টাকা বরাদ্দ নিয়ে এসেছেন। উনি রাস্তাঘাটের লিস্ট নিয়েছেন। আমরা হয়তো একটু লেটে লিস্ট দিয়েছি। এই যে আপনাদের মাখসি রাস্তা সহ ওইগুলো আমরা উপজেলাতে প্রস্তাব বানিয়ে 7টা না 9টা রাস্তার আমার কাছে চার্ট আছে, আমরা এই আপনাদের মাখসি রাস্তা সহ 9টা রাস্তার চার্ট বানিয়ে আমরা মালিক ভাইয়ের কাছে পাঠিয়েছি। উনি পাঠিয়েছেন ঢাকা থেকে, আবার ওইখান থেকে আবার লিস্টটা হিসাব তদন্ত করছে। যদি ভাগ্যে থাকে, এখানে সিরাজুল বলেছে, সেও গিয়ে হাঁটাহাঁটি করেছে, এমপি সাহেব একদিন বলেছেন যে মাখসি থেকে আসছিল, সিরাজুলের কথাই মনে বলেছেন যে এই রাস্তার জন্য মালিক ভাই মানে তো কইছেন যে গেছিলাম এই রাস্তার লাগি, ইয়েস তাই কইছেন আমার এই রাস্তার লাগি, তো আমারে মাগরছি তার কথা কইছেন যে ভাইও আইছিল একদিন। যাই হোক, তো এই রাস্তারে আপনারা রাস্তার লাগি এগুলো আমরা এখন কিন্তু পাওয়ারও নাই, কিন্তু আমরা দলের আদর্শই লগিয়া এলাকার উন্নয়ন করা, রাস্তাঘাট করা। আমরা এমপি এখনো হয়েছি না, কোনো প্রতিনিধি হয়েছি না, কিন্তু তার বাদেও আমরা
এই রাস্তাঘাটের লিস্ট সবগুলো আমরা পাঠাইছি। আজকে দৌকা আপনারা এই রাস্তা কিন্তু অলরেডি মালিক ভাই, খালি আপনার রাস্তা নয়, বালাগঞ্জ প্রায় 14টা রাস্তা মালিক ভাই সুপারিশ করে টাকা পাঠাইছেন। এই সুপারিশ হলে কিন্তু আপনার রাস্তা আছে, এগুলার ডকুমেন্ট আমরা কাছে আছে। আপনারা দৌকা আমরা 5 তারিখের পরে বোয়ালজুরের সব রাস্তা ফেক, এমনকি আমরা খালিবাজার তৈলে বোয়ালজুরের রাজধানী খালিবাজার বাজারও আছিল, তার মেম্বার সব আছেন, খালিবাজার বাজারও আছিল আটুমিয়া ফেক। আওয়ামী লীগ আমি বললাম যে তোমরা বড় নেতা গেলা কই, বাজারও আটুমিয়া ফেক কেনে। পরে ইঞ্জিনিয়ার ডেকেন না খালিবাজার দেখাইছি 2 দিন, দেখানি পরে ইঞ্জিনিয়ার সব নিজে মাফিয়ে মনে 300 ফুট না 400 ফুট দিছে এখন বাজারের করিয়া ওদের ডালাই ব্যবস্থা দিয়া দিছে। তো এগুলো আমরা করতাম মনে, এগুলা তো করার কথা ছিল আওয়ামী লীগে, করার কথা আছিল এলাকার যারা আপনারা বড় লম্বা লম্বা বক্তব্য দিতা ভোট দিচ্ছেন তাইন করার কথা আছিল। তাইন যাওয়ার বাদ দিকে ইউনিয়নের কিচ্ছু নাই, রাস্তা নাই, ঘাট নাই, টিপল নাই, কিচ্ছু নাই। কি হয়েছে কোন সব গাঁতে মগলমপুরের নেতৃবৃন্দ আসেন, আটুমিয়া গারাউনি মগলমপুর ওইটা যারা খান্দাত ইউনিয়ন পরিষদের খান্দাত, অথচ 15-20 বার চেয়ারম্যান বানাইছেন, 15-20 বছর ইউনিয়ন পরিষদের খান্দাত গাঁওটা আটুমিয়া ফেক এখন ঢুকা যায় না গিয়া। ইলা হইলো সব গাঁর অবস্থা একই অবস্থা। তাইলে আপনারা মালিক ভাইয়ের বুট দোকা ইনশাল্লাহ 5 বছর